এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি সিবিটি 1 এর যে পরীক্ষা হয়েছিল প্রিভিয়াস ইয়ারে তার একটি সেটে যে ম্যাথগুলো এসেছিল সেগুলো আজকে সলভ করব। এর আগে আমরা একাধিক ক্লাস করেছি আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডির উপর এবং কি জেনারেল স্টাডিজের উপর। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, আর আমাদের প্লেলিস্টে সেই ক্লাসগুলি দেওয়া রয়েছে। তবে দেখো আজকে ক্লাসে কি কি অঙ্ক রয়েছে। আজকে যে প্রথম অঙ্ক হলো একটি সংখ্যার পঞ্চম অংশ 3 দ্বারা ভাগ করলে 80 এর অর্ধেকের দশম অংশের অর্ধেকের 3 গুণ হয়, তবে সংখ্যাটি কত? তো প্রশ্ন তোমাকে যেভাবে দেওয়া থাকবে এই টাইপের অঙ্ক দিয়ে সেইভাবে তোমাকে ইকুয়েশন তৈরি করতে হবে। আমি জানি না সংখ্যাটা কি, সংখ্যাটাকে আমি এক্স ধরলাম। তারপরে বলেছে সংখ্যাটার পঞ্চম অংশ বলতে এখানে বলা হয়েছে 1/5 দিয়ে গুণ করতে বলা হয়েছে। এই যে 1/5 অংশ কে 3 দ্বারা ভাগ করলাম। তো 3 দ্বারা ভাগ করা মানে কি 1/3 দ্বারা গুণ করা। ভাগ করলে পরে অ্যান্সারটা যেটা বেরোবে সেটা হলো 80 এর অর্ধেক করতে হবে, অর্ধেকের দশমাংশের মানে 1/10 তার অর্ধেকের 3 গুণ। এই হলো কন্ডিশন। এখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে। এই হলো অঙ্ক। তাহলে আমরা কাটাকাটি করে দেই। এই শূন্য কাটো, 2 দোকানে 4, 4 দোকানে 8। ক্লিয়ার। এবার দেখো এক্স আর নিচে কত 3 × 5 = 15, আর এই পাশে আমাদের কি আসলো 3 দোকানে 6। কোনাকুনি গুণ করে দাও। এক্স ইকুয়াল টু 6 × 15 = 90। 90 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, একটি শহরের মানচিত্রে 1:1,50,000 এর স্কেলে আঁকা হয়েছে। ওই মানচিত্রে দুটি শহরে এ ও বি এর মধ্যে দূরত্ব 6 সেমি হলে দুটি শহরের মধ্যে প্রকৃত দূরত্ব কত? তার মানে আমাদের যে ম্যাপে থাকে, ম্যাপে তো একটা বিশাল আকারের এরিয়াকে ছোট আকারে দেখানো হয়, তাহলে ম্যাপের সাথে অরিজিনাল এরিয়াকে আমরা কিভাবে মাপি সেরকম একটা স্কেলের রেশিও দেওয়া থাকে, সেই অনুযায়ী আমাদের মাপা হয়। তাহলে মানচিত্রে 1 যে ম্যাপে দেওয়া রয়েছে, ম্যাপের দাগ অনুযায়ী যদি 1 হয়, মনে করো 1 ইউনিট হয় বা 1 সেন্টিমিটার হয়, সেটা অরিজিনালে সেটা দাঁড়াবে হলো এত। অরিজিনালে 15, অরিজিনাল বেশি হবে 1 2 3 4। এখন বলছে মানচিত্রে দুটি শহর এ ও বি এর মধ্যে যদি দূরত্ব 6 সেমি হয়, তার মানে মানচিত্রে দেখাবে 6 সেমি, তাহলে অরিজিনালে আলটিমেটলি কত হবে? তার মানে 1 এর কত গুণ হলো 6? 6 গুণ। তার মানে একে আমার 6 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে গুণ করে দাও। 6 × 15 = 90 আর 4টা শূন্য, এত সেমি। সেমিকে আমাকে আনতে হবে কিলোমিটারে। তাই সেমিকে কিলোমিটারে আনতে গেলে তাহলে নিচের 5টা শূন্য আউট হয়ে যাবে, একটা 5টা শূন্য ভাগ করতে হবে, তাহলে 9 কিলোমিটার হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট অঙ্ক, যদি 10টি শার্টের ক্রয় মূল্য 8টি শার্টের বিক্রয় মূল্য সমান হয়, লাভ বা ক্ষতির শতকরা হার কত? তাহলে 10টার সিপি ইজ ইকুয়াল টু 8টার এসপি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি CP/1 SCP/1 SP। তাহলে কোনাকুনি গুণ করলে 8/10, যদি এটি কাটাকাটি করতে হবে না করলেও হবে। সিপি আমাদের 8 এবং এসপি আমাদের 10, তার মানে এসপি আমাদের বেশি আর সিপি হলো কম। তাহলে কতটা কম? তাহলে এসপি থেকে সিপি ডিফারেন্স করতে হবে, সেটা 2 ইউনিটের কম। তাহলে আমাদের সিপি কম আর এসপি লাভ হলো, তাহলে কত পার্সেন্ট লাভ হলো সেটা আমরা বের করবো। আর লাভের হার আমরা বের করি কস্ট প্রাইসের উপরে। কস্ট প্রাইস আমাদের হলো 8, তাহলে 8 আমাকে নিচে দিতে হবে ইন্টু 100। 4 দোকানে 8, 4 × 25 = 100, তার মানে 25% লাভ হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, প্রথম 8টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 8টি বিজোড় সংখ্যা হলো 8। তোমরা দেখতে পারো 1 3 5 7 9 বিজোড় সংখ্যা প্রথম 5টা। তাহলে এদের গড় কত হবে? এদের গড় হবে নিশ্চয়ই, তাহলে কতগুলো সংখ্যা রয়েছে লজিক অনুযায়ী দেখো গড় করলে কত হয়। 3 × 1 = 4, 5 × 4 = 9, 9 × 7 = 16 আর 9 কত 25। তাহলে 25কে 5টা সংখ্যা 5 দিয়ে ভাগ করো, তাহলে 5 হবে এদের এভারেজ। এই যে 5 হলো এভারেজ। আরেকটা জিনিস লক্ষ্য করো দেখি কতগুলো নাম্বার রয়েছে 1 2 3 4 5, তাই নাম্বার 5। যতগুলো নাম্বার থাকবে প্রথম যদি বলা থাকে এইভাবে, সেটাই হবে কি অড নম্বরের ক্ষেত্রে সেটাই হবে এভারেজ। তাহলে 8টা নাম্বার থাকলে 8টা প্রথম যদি 8টা বিজোড় সংখ্যা তাহলে এভারেজ হবে 8। প্রথম 7টা বিজোড় সংখ্যা থাকলে পরে তার এভারেজ হবে 7। তাহলে আমাদের প্রশ্ন বলছে প্রথম 8টা বিজোড় সংখ্যা তাহলে এভারেজ হবে 8, প্রথম 5টা বিজোড় সংখ্যা বলে তাহলে এভারেজ হবে 5। আশা করি বোঝা গেল। নেক্সট অঙ্ক, একজন শারীরিক শিক্ষা শিক্ষক 96টি ব্যাট এবং 180টি বল
কয়েকজন খেলোয়াড়ের মধ্যে বিতরণ করতে চান, প্রত্যেকে সমান সংখ্যক ব্যাট এবং সমান সংখ্যক বল পায়, তবে খেলোয়াড়দের সর্বোচ্চ সংখ্যা কত, সবচেয়ে বেশি বলেছে সর্বোচ্চ সংখ্যা, তখন তুমি ডাইরেক্ট মনে রাখবে তোমাকে HCF করতে হবে, মানে গসাগু করতে হবে। গসাগু করে যেটা অ্যান্সার বেরোবে সেটাই হবে এই অঙ্কের উত্তর। তাহলে 96টা ব্যাট, 180টা বল, তাহলে এদের গসাগু করলে কত হয়? গসাগু মানে কি, সবচেয়ে বড় যেই সংখ্যা দিয়ে এই দুটোকেই ভাগ করলে মিলবে সেটাই হলো গসাগু। সবচেয়ে বড় কি দিয়ে দুটোকে ভাগ করলে মেলে? অপশনগুলো যদি একটু টাকাইটা দেখবি, সবাই বলতে পারে 16, 16কে 6 16 96, কিন্তু 16কে তো 180 দিয়ে ভাগ যাচ্ছে না, 16কে 16 আর 16 গেলে 2 20 ভাগ যায় না, 16 তো হবেই না তার মানে। তারপর পরেরটা কত, 12, 12 দিয়ে দেখো দুটোকেই ভাগ যায়, 8 12 96, 12কে 12, তারপরে 6 5 12 15, তাহলে সবচেয়ে বড়, তার মানে এদের গসাগু করলে কত অ্যান্সার বাড়াবে আমাদের? 12। তো সবচেয়ে বড় সংখ্যা 12 যায়, 12 দিয়ে দুটো সংখ্যাকেই ভাগ করলে মিলবে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার অপশন এ। নেক্সট অঙ্ক, 1600 টাকা থেকে 15% চক্রবৃদ্ধি সুদে কত বছরে 2116 টাকা সুদ আসলে হবে? এটা চক্রবৃদ্ধি সুদের থেকে দিয়েছে এই অঙ্কটা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাকে দেখতে হবে কি কি দেওয়া রয়েছে। আমাদের প্রিন্সিপাল জানা, প্রিন্সিপালের ভ্যালু দেওয়া রয়েছে 1600, আর এর মান দেওয়া রয়েছে 15%, এবং অ্যামাউন্টের মান দেওয়া রয়েছে 2116। আমাকে এখান থেকে বের করতে হবে টাইম কত। তাহলে এর জন্য ডাইরেক্ট আমরা ফর্মুলাটা ইউজ করব। ফর্মুলা কি, কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্ট বের করার, অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তাহলে অ্যামাউন্টের মান আমাদের 2116, তাহলে এর জায়গায় বসাবো আমরা 2116। এই পিটাকে আমি নিচে নিয়ে আসতে পারি, তাহলে a/p করতে পারি, তাহলে p এর মান 1600 ইকুয়াল টু 1 প্লাস r এর মান 15, নিচে 100। কত বছর আমরা জানি না, সেটাই আমাকে ফাইন্ড আউট করতে হবে। 5 দিয়ে কাটাকাটি যায়, 3 5 15, 5 গুণি 100, তাহলে 2116 আর নিচে থাকবে 1600। তাহলে ক্যালকুলেশন করলে হবে আমাদের 23/20, মাথার মধ্যে বসবে n। ক্লিয়ার? এখন এমন একটা 216/1600 আছে, একে এমন একটা ফরমেশনে বানাতে হবে যাতে 23/20 হয় 2 এর পাওয়ার না 3 এর পাওয়ার, দেখতে হবে কোনটাতে এটা আনা যায়। একটু যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখা যাবে যে 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে 400, এই কাটাকাটি করলে 4 5 20 0 1, 4 দোকানে 8, 3 4 9 36, তাহলে 529/400, 529 হলো 23 এর স্কোয়ার আর 400 হলো 20 এর স্কোয়ার, তাহলে মেয়েকে লিখতে পারি 23/20 তার হোল স্কোয়ার। এখানে রয়েছে 23/20, তার মাথার মধ্যে n, তার মানে 23/20 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে n ইকুয়াল টু কত পাবো আমরা? 2। এটাই হলো বছর, অপশন বি। নেক্সট অঙ্ক, 4টি বিকল্প দেওয়া হয়েছে যার মধ্যে 3টি কোনোভাবেই একই এবং একটি অভিন্ন, তবে বাকিদের থেকে ভিন্ন বিকল্পটি চয়ন, মানে কোনটা মানে আলাদা একজন থেকে, সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমটাতে দেখো কি রয়েছে, সংখ্যাগুলো ভালো করে বুঝতে হবে। এই কনসেপ্টটা মেইনলি আমাকে অঙ্ক করতে হবে মূলদ আর অমূলদ সংখ্যার উপর বেস করে, মূলদ আর অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বলতে বোঝায় যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায় না সেটা হলো অমূলদ সংখ্যা, যেগুলোকে p/q আকারে লেখা যায় সেটা হলো মূলদ সংখ্যা। তাহলে দেখো তার মানে কি, p/q আকারে লেখা যায় সেটা হলো মূলদ সংখ্যা, কিন্তু এখানে দেখো আমাদের সংখ্যাগুলো রয়েছে √3, তাহলে √3 কে সবাই বলতে পারে আমি √3/1 লিখি, তাহলে p/q আকারে হয়ে যাচ্ছে, তাহলে সেটা মূলদ সংখ্যা। কিন্তু না, এই কনসেপ্টটা একটুখানি ঘুরিয়ে নাও। √3 কে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে 1.732 এমন সংখ্যা পাবো যেটা কোনো সংখ্যাগুলো রিপিটিং না, নন রিপিটিং নাম্বার হবে ক্যালকুলেশন করার পর দশমিকে আসার পর। তো নন রিপিটিং মানে কোনো সিকোয়েন্স নেই, তাকে দশমিক উঠিয়ে দিয়ে আমরা ভগ্নাংশে আনার সম্ভাবনা রয়েছে কোনো সম্পর্ক, তখন সেই সমস্ত সংখ্যাগুলিকে আসলে বলা হয় অমূলদ সংখ্যা। আসলে বোঝা গেল? তাহলে এখান থেকে কোনটা সেই সংখ্যাগুলো সেটা বেশ করো। পাই, পাই ই, পাইয়ের মানে এমনি 22/7, কিন্তু পাই আর ই হলো অমূলদ সংখ্যা, এটা হলো অমূলদ। √3 হলো অমূলদ সংখ্যা, কারণ √3 কে ভাঙার পর কি বর্গমূল করা যাচ্ছে না, একটা কি কোনো আমরা রেকারিং নম্বর পাচ্ছি না, এই জন্য √3 হলো অমূলদ সংখ্যা। দেখো এই সংখ্যাটা যেটা রয়েছে কোনো রিপিটেশন নাই, কোনো শৃঙ্খল নেই, তাই এটা হলো অমূলদ সংখ্যা। তাহলে আমাদের মূলদ সংখ্যা হবে, তার মানে 0.45 হলো মূলদ সংখ্যা। তাহলে দেখো 0.45 পৌনঃপুনিক সংখ্যা, তাহলে মাথার মধ্যে পৌনঃপুনিক রয়েছে, তার মানে দুটোর পরে কি দশমিকের পরে ডাইরেক্ট পৌনঃপুনিক, তাই জন্য কি শুদ্ধ পৌনঃপুনিক। এর জন্য আমি এটাকে এইভাবে সিম্পলিফিকেশন করতে পারি, 45 বসবে আর দুটো পৌনঃপুনিক, তাই দুটো কাটাকাটি করলে দেখো 9 দিয়ে 5 নং 45, 9 11 99, তাহলে 5/11 পেলাম। তাহলে 5/11 কি আকারে লেখা গেল? p/q আকারে লেখা গেল। এর জন্য 0.45 হলো মূলদ সংখ্যা, আর বাকিগুলো অমূলদ সংখ্যা। তাহলে প্রশ্ন অনুযায়ী আমাদের সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট অঙ্ক, 1 + tan 15 ডিগ্রি ইন্টু cot
75 ডিগ্রি। এই টাইপের অঙ্ক করতে গেলে আমি পূরক কোণের কনসেপ্ট ইউজ করবো। তাহলে পূরক কোণের কনসেপ্ট কি? দুটো কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয় তখন একটাকে আরেকটা পূরক কোণ বলা হয়। তার মানে পূরক কোণের কনসেপ্ট এখানে ইউজ হবে এইভাবে যে tan থিটা ইজ ইকুয়াল টু cot 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার বলতে পারি অন্যথায় আবার cot থিটা ইকুয়াল টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা। এই কনসেপ্ট দিয়েই আমরা এই অঙ্কটা করব। তাহলে আমাদের ইকুয়েশনে দেওয়া রয়েছে 1 প্লাস tan 15 ডিগ্রি cot 75 ডিগ্রি। তো যে কোনো একটাকে আমি চেঞ্জ করব। তাহলে 1 প্লাস ট্যানটা এখানে থাক 15 দিয়েই আমি নিয়ে আসবো। তাহলে কটটাকে আমরা ট্যানে, তাহলে 75 এর সঙ্গে 15 যোগ করে নিশ্চয়ই 90 ডিগ্রি হয়। তার মানে cot 75 ডিগ্রির জায়গায় আমি লিখতে পারি tan 15 ডিগ্রি। এই ফর্মুলা অনুযায়ী তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা। sec স্কয়ার 15 ডিগ্রি হবে আমাদের সঠিক উত্তর। আসলে এই ফর্মুলা এসেছে এখান থেকে। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে? sec স্কয়ার থিটা। নেক্সট অঙ্ক a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি। এটাও পূরক কোণের কনসেপ্ট। দেখো দুটো কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয় তখন একটাকে আরেকটার বলা হয় পূরক কোণ। এই কনসেপ্ট দিয়েও এই অঙ্কটা হবে। তাহলে sin a মান দেওয়া রয়েছে 3/5। তাহলে এর জায়গায় আমি লিখতে পারি sin এর জায়গায় কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস b। এটার মানও আবার 3/5। আবার sin 90 ডিগ্রি মাইনাস থিটা ওই কনসেপ্ট ইউজ করব পূর্বে যে সেখানে হয়ে যাবে cos থিটা। তাহলে cos b ইকুয়াল টু 3/5। অনেকের মনে করেন কেন b দিয়ে নিয়ে আসলাম, যেহেতু আমাদের tan b এর মান, tan এর b এর মান বের করতে tan এর কোনটা কি b, তাই সব b তেই নিয়ে আসতে হবে তোমাকে। তাহলে cos b এর মান 3/5। cos মানে আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান যদি আমি 3 ইউনিট ধরি আর অতিভুজের মান যদি 5 ইউনিট ধরি তাহলে লম্ব কত হবে? তাহলে লম্ব হবে 4 ইউনিট। যেহেতু 3 4 এর মধ্যে টিপলেট রয়েছে তাই লম্ব আমাদের 4 ইউনিট। কেন লম্ব বের করলাম? যেহেতু tan বের করতে আমাদের লাগবে হলো sin থিটা বাই cos থিটা। আমি তাহলে এখান থেকে লিখতে পারি sin b। sin মানে ফর্মুলা কি? আবার লম্ব বাই অতিভুজ। লম্বের মান আমাদের 4 আর অতিভুজ তো ফিক্স দুটোর ক্ষেত্রেই 5। আবার আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তাহলে sin এর মান হলো আমাদের 4/5 আর cos এর মান আমাদের 3/5 উল্টে যাবে, 5/3 হয়ে যাবে। তাই সঠিক উত্তর আমাদের দাঁড়াবে 4/3, অপশন ডি। √3 প্লাস √11 হলো একটি কি সংখ্যা? তাহলে একে আমাদের সিম্পলিফিকেশন প্রথমে করে নিতে হবে এই টাইপের যদি অঙ্ক দেয়। তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা পড়লো, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে √3 স্কয়ার করলে √3 আর √11 স্কয়ার করলে 11। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab 3 11 33। তাহলে আলটিমেটলি আমরা পেলাম 11 3 যোগ করলে 14 প্লাস 2√33। দেখো তো এখানে একটা রুট দিয়ে সংখ্যা রয়েছে, রুট থেকে বর্গমূল করা যায় না, তার মানে কি p বাই q আকারে লেখা যাবে না। তাই এটা কি সংখ্যা পেলাম আমরা? এটা হলো অমূলদ সংখ্যা। নেক্সট কোশ্চেন, 10টি আপেলের নমুনায় একটি আপেলের গড় ওজন 140 গ্রাম হিসেবে গণনা করা হয়েছে। পরে দেখা গেছে ওজনে প্রতিটি আপেলের ওজন 20 গ্রাম কমে দেখা যায়। তাহলে সেই নমুনায় একটি আপেলের সঠিক গড় কত ছিল? সঠিক গড়টা আমাকে বের করতে হবে। তাহলে 10টি আপেলের গড় ওজন ছিল 104 গ্রাম, মানে 10টির গড় ওজন হলো 104, মানে এবারে প্রত্যেকটার ওজন হলো 104 গ্রাম। এখন কি বলছে? ওজনে প্রতিটি আপেলের ওজন 20 গ্রাম করে কমিয়ে দেওয়া হলো। প্রত্যেকটা ওজন কমা, মানে পরবর্তী দেখা গেল কি প্রত্যেকটা ওজন 20 গ্রাম কমে গেছে। তাহলে আলটিমেটলি সঠিকটা কি ছিল? সঠিকটা নিশ্চয়ই এর চেয়ে বেশি ছিল। তাহলে ওভারঅল প্রত্যেকটার থেকেই কমেছে। তাহলে ইনিশিয়ালি নিশ্চয়ই সবার থেকেই কি সবার সঙ্গে সবার বেশি ছিল ইনিশিয়ালি। তাহলে ইনিশিয়ালটা কত ছিল প্রত্যেক? তাহলে 120 সঙ্গে 20, 104 সঙ্গে 20 যোগ করে দিতে হবে, 124 গ্রাম। তাহলে অপশন সি হবে এর সঠিক উত্তর। যেহেতু বলছে কি ওজনে প্রতিটি আপেলের গড় ওজন 20 গ্রাম করে, প্রত্যেকটারই 20 গ্রাম কমেছে, তাহলে অরিজিনাল নিশ্চয়ই বেশি ছিল। তাহলে প্রত্যেকটারই কি কত করে বাড়ে? এভারেজ কনসেপ্ট দিয়ে করা হচ্ছে, যে সবগুলোর থেকে যে কমেছে তাই। 3/8 এর দশমিক রাশিটি দশমিকের কত সংখ্যার পরে শেষ হবে? তার মানে কি দশমিকে তোমাকে বিশ্লিষ্ট করতে হবে 3/8। তাহলে 8কে আমি 5 দিয়ে গুণ করে দিলাম, 3 5 15, 5 8 40। দশমিকে আনানোর জন্য একে আবার 5 দিয়ে গুণ করে দাও, 5 15 75, 4 দিয়ে 5 দিয়ে গুণ করলাম, তাহলে
4 5 20 200, 1000 দিয়ে নিয়ে আসি, ক্যালকুলেশন সুবিধা হবে, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, 5 5 25 5, 5 7 35 2 37, 5 দিয়ে গুণ করলে 5 দোকানে 10 আর 2 করে 0, তাহলে কতগুলো শূন্য রয়েছে? 3টা শূন্য, তাহলে 3 ঘর পর দশমিক, তার মানে 0.375। দশমিকের পরে কতগুলো ঘর হলো? 1টা 2টো 3টে, তাহলে 3 হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট আমরা নিম্নলিখিত কোনটি দ্বিঘাত সমীকরণ নয়? যে সমস্ত ইকুয়েশনকে আমরা ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লিখতে পারি সেগুলোকে বলবো দ্বিঘাত সমীকরণ। তাহলে x² এর সামনে সহগ কে রয়েছে? a, তাহলে x² এর সামনে সহগ কি a, তাহলে a নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ a যদি 0 হয় তার দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এই টাইপের ইকুয়েশনকে তোমাকে সিম্পলিফিকেশন করে দেখতে হবে। তাহলে প্রথম ইকুয়েশনটা কি রয়েছে? m-2 তার কিউব, তাহলে m-2 তার হোল কিউব কি হবে? a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা a কিউব মাইনাস, তাহলে a কিউব, দেখো a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² প্লাস b কিউব, কিন্তু a কিউব যখন আমরা করব তাহলে a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মানে 2 দোকানে 4 গেল, প্লাস b কিউব, তাহলে 2 এর কিউব ইকুয়াল টু m কিউব মাইনাস 4। এবার দেখো m কিউব কাটা গেছে, তাহলে আলটিমেটলি কি x² টার্ম m² টার্ম মানে x² টার্মটা পড়ে রইলো, তার মানে কি এটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ। আমাকে বলছে কোনটা না, গেল এটা আমাদের হবে না প্রশ্ন অনুযায়ী। তারপরে নেক্সট একটা একটু দেখো টেস্ট করি। নেক্সটে বলা হয়েছে কন্ডিশনটা m এটা ছোট হাতের হবে, ঠিক আছে? তাহলে m ইন্টু 2m, তাহলে কি হয়? 2m² প্লাস 3am ইকুয়াল টু m² প্লাস 1। এটা যদি এই পাশে গেলে বিয়োগ হবে, তাহলে 2m² একটা m² m² প্লাস 3m মাইনাস 1 ইকুয়াল 0। এই দেখো m এর সর্বোচ্চ ঘাত 2, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ। তারপর একটা দেখো শেষেরটা সি নম্বরটা তাই করছি এবার, x² প্লাস x প্লাস 8, পরেরটা দেখো a প্লাস b মাইনাস b ফর্মুলা, তাহলে x² মাইনাস 4, এই x² টার্ম কাটা গেলে কি x² টার্মটা রইলো না, তার মানে না থাকলে সেটা কি দ্বিঘাত সমীকরণ নয়, তার মানে এটা আমাদের দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, তারপরেরটা দেখবে এখানে কি রয়েছে, একটা y² টার্ম থাকবেই, তাহলে y² টার্ম যদি থেকে যায় তাহলে সেটা একটা দ্বিঘাত সমীকরণ হবেই। তাহলে এটাও আমাদের দ্বিঘাত সমীকরণ। প্রশ্ন হচ্ছে কোনটি দ্বিঘাত সমীকরণ নয়, তার মানে অপশন সি হলো দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এটাকে আমরা ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণ আকারে লিখতে পারছি না। নেক্সট অঙ্ক, √2 এবং √3 এর গুণফল কত হবে? তাহলে √2 ইন্টু √3 গুণ করে দাও, √2 ইন্টু √3 তাহলে √6, তাহলে √6 এটা কি সংখ্যা? বর্গমূল করা যাচ্ছে না, অমূলক সংখ্যা, অপশন এ 0.23, এতকে আমরা সিম্পলিফিকেশন করতে হবে 2 3 গেল। এটা দেখো তো এটা পৌনঃপুনিকালার সংখ্যা, পৌনঃপুনিক তোমাকে দেখতে হবে শুদ্ধ না মিশ্র, দশমিকের পরে ডাইরেক্ট পৌনঃপুনিক, তখন সেটাকে আমরা বলবো কি শুদ্ধ আবৃত সংখ্যা। তাই শুদ্ধর জন্য নিয়ম কি, যতগুলো পৌনঃপুনিকালার সংখ্যা সেটাকে উপরে লিখবো 23, আর পৌনঃপুনিক সংখ্যা কতগুলি রয়েছে? দুটো সংখ্যা, দুটি ইউনিট 2 আর 3, তাই জন্য দুটো নয়। তাহলে বলছে 0.23 হলো একটি কি, তাহলে এটাকে p/q আকারে লিখতে পেলাম, তাহলে p/q আকারে লেখার অর্থ হলো এগুলির মূলদ সংখ্যা, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। রাখি মোহনের চেয়ে 12 নম্বর বেশি পেয়েছে, যদি রাখি সর্বোচ্চ 200 নম্বরের মধ্যে 54% নম্বর পায় তাহলে মোহন কত নম্বর পেয়েছে, আমাকে সেটা বের করতে হবে। আমি জানি না মোহন কত পেয়েছে, তাহলে মোহন পেয়েছে আমি ধরলাম x বছর, তাহলে রাখি কত হবে? তার চেয়ে কত x প্লাস 12 বেশি নম্বর পাবে রাখি। এখন প্রশ্ন বলছে রাখি সর্বোচ্চ নম্বরের মানে 200 নম্বরের মধ্যে রাখি পায় তার 54% নম্বর, এই যে রাখি, এটা রাখির মার্কস। এখান থেকে আমাকে বের করতে বলছে মোহনের মার্কস কত। যদি কাটাকাটি করি তাহলে 54 দোকানে 108, তাহলে রাখি কত পেলো নম্বর? 108। আমরা ধরা হিসেবে রাখি কত? x প্লাস 12, তাহলে আমি বলতে পারি x প্লাস 12 ইজ ইকুয়াল টু 108। তাহলে x ইকুয়াল টু 8 থেকে 2 বিয়োগ করো, তাহলে কত হবে? 6, 10 এর থেকে 1 বিয়োগ 9, তাহলে x এর মান বের হলো 96। x কার মার্কস? এ মানে মোহনের মার্কস হলো x, তাহলে মোহন কত পেয়েছিল? 96 মার্কস, অপশন এ। নেক্সট, 83 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা কত? তোমরা এই টাইপের অঙ্ক দিলে প্রথমে লিখে নাও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখে নেবে, 4টা নয়, তারপরে তুমি ভাগ করতে হবে তোমাকে এইভাবে 83 ভাগ দেওয়া শুরু করো, 83 কে 83, 9 থেকে 3 গেলে 6, 9 থেকে 8 গেলে 1, এটাকে নামাতে হবে। 2 দিয়ে দিলে কত হয়? 3 দোকানে 6, 8 দোকানে 16, তাহলে দুবারই যাবে, 3 দিলে বেশি হয়ে যাচ্ছে 166, 9 থেকে 6 গেলে 3, 39, অবশিষ্ট আর তো ভাগ যাচ্ছে না, তাহলে আমাদের এখান থেকে দেখতে হবে এখানে অবশিষ্ট বাড়ালো আমাদের কত?
6 থেকে 9 টা 6 3 39, অবশিষ্ট 39। তার মানে এই সংখ্যাটার থেকে যদি আমরা 39 বিয়োগ করি তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 83 দ্বারা ভাগ যাবে। আমাদের সংখ্যাটা দেওয়া রয়েছে 4টা 9, এখানে অবশিষ্ট কত 39, সেটা যদি বিয়োগ করে দেই তাহলে যেই সংখ্যাটা বেরোবে সেটা 39 কিন্তু অতিরিক্ত আসলো, তাহলে বিয়োগ করার পর যে সংখ্যা সেটা অবশ্যই 83 দিয়ে ভাগ যেতে হবে, তাহলে বিয়োগ করে দাও। 9 9 0, 9 থেকে 3 গেলে 6, 9960। তাহলে একটা সংখ্যা তো পেলাম 9960। আবার তো আরেকভাবেও আমি বলতে পারি যে এটা তো বিয়োগ করার করে আমি বের করলাম 9960, বলে 9999 থেকে সর্বনিম্ন কত বিয়োগ করলে পরে সেই সংখ্যাটা 83 দিয়ে ভাগ যাবে, সেটা আসবে 39 বিয়োগ করলে, আর সংখ্যাটা হবে 9960। কিন্তু এটা কি সর্বনিম্ন নিম্ন সেটাই তোমাকে বের করতে হবে, সর্বনিম্ন কোনটা সেটা কাছাকাছি কোনটা এটা সেটা আমাকে দেখতে হবে, এর তোর কাছাকাছি কোনটা। তারপরে দেখো এবার যোগ করেও তো আমরা এইভাবে করতে পারি, যোগ করার সময় নিয়ম কি, এটার সাথে বিয়োগ করে দেওয়া আগে। 13 থেকে 9 বিয়োগ করলে 4, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 44। তার মানে এত সাথে 44 যোগ করলেও সংখ্যাটা 83 দিয়ে ভাগ করলে মিলবে। কিন্তু এখানে ব্যাপার হলো এই যে যোগ করার পরে যে সংখ্যাটা পাবো সেটা তো আমাকে 4 অঙ্কের সংখ্যা থাকবে না, সেটা 5 অঙ্কের সংখ্যায় পরিণত হবে। কিন্তু আমাকে বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমাকে নিতে হবে কোনটা 9960। ক্লিয়ার? নেক্সট বলছে যদি গড় ইকুয়াল টু এত হয় তবে পি এর মান কত। তাহলে এই যুক্তিটা করার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্সের এই ফর্মুলা তোমাকে জানতে হবে, সেটা হলো মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ঠিক আছে, তাহলে মোট, মোট মানে এখানে মোট, আর মিডিয়ান মানে এখানে হলো মধ্যমা, এত মনে রাখো, আর গড় মানে হলো মিন, গড় মানে হলো মিন। তাহলে আমাদের কন্ডিশনে কি দেওয়া রয়েছে, কন্ডিশনে দেওয়া রয়েছে মিন ইকুয়াল টু 3 মধ্যমা মানে 3 মিডিয়ান মোট বাই পি। এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হবে, পি মিন ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস মোট। আমাকে এই ইকুয়েশনের সঙ্গে এটা কম্পেয়ার করতে হবে, তাহলে মোটটাকে আমরা একপাশে নিয়ে নেই, মোট ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস পি মিন। আমাকে কার মান বের করতে হবে, পি এর মান। তাহলে এই যে ফার্স্ট ইকুয়েশন আমাদের 1 নম্বর, এই যে লাস্ট ইকুয়েশনটা পেলাম 2 নম্বর, এখানে কম্পেয়ার করতে হবে আমাদের, কম্পেয়ার করে এখান থেকে আমাদের পি এর মানটা বের করতে হবে। মোট মোট তো কাটাকাটি চলে গেল, মিডিয়ান মিডিয়ান মিলে গেছে, দেখো 3 3, তার মানে এই যে -2 মিনের সামনে রয়েছে -2 আর এই মিনের সামনে রয়েছে -p, তাহলে আমি বলতে পারি কম্পেয়ার করে -p ইকুয়াল টু -2 p, মাইনাস মাইনাস কাটা, তাহলে p এর মান পাবো আমরা 2, অপশন এ। যদি একটি বিলের পরিমাণ 10% কমিয়ে দেওয়া হয় তাহলে এত টাকা পরিশোধ করতে হয়, তাহলে মূল বিলটি কত, তাহলে টোটাল বিল ছিল আমি ধরলাম 100, তার থেকে 10% কমিয়ে দিয়েছে তাহলে 90 হবে, 90 এর ভ্যালু 279। তাহলে 1 এর ভ্যালু কত হবে, 9 দিয়ে কাটাকাটি করি, 9 10 90, 3 9 27, 9 9, আমাকে 100 এর ভ্যালু বের করতে হবে, তাহলে পাশে একটা শূন্য বসিয়ে দাও, 310, অপশন ডি। একটি ঘনকের আয়তন কত হবে যার মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 1944। তাহলে একটা ঘনক দেওয়া রয়েছে, ঘনক মানে লুরুর ছক্কা আকারের ফিগার, আর ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্র, টোটাল পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সেটা হলো 6 স্কয়ার। তাহলে আমি বলতে পারি 6 স্কয়ার ইজ ইকুয়াল টু 1944। তাহলে a স্কয়ার ইকুয়াল টু 6 দিয়ে ভাগ যাবে, 3 6 18, 1 14, 6 দোকানে 12, 2 24, 4 6 24, তাহলে a স্কয়ার মান 324, তাহলে a ইকুয়াল টু 18। আমি তাহলে এখান থেকে ঘনকের বাহুর দৈর্ঘ্যের মান বের করে ফেললাম, কিন্তু আমাকে বের করতে ঘনকের আয়তন কত, তাহলে ঘনকের আয়তন বের করতে গেলে বাহুর দৈর্ঘ্যের প্রয়োজন, বাহুর দৈর্ঘ্যটা আমাদের বেরিয়ে গেল, তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা জানতে হবে, ঘনকের আয়তনের ফর্মুলা হলো বাহুর কিউব। তাহলে a হলো 18, তাহলে 18 কিউব করলেই আমরা পাবো ঘনক আয়তন। তাহলে 18 18 স্কয়ার হলে 324, 324 কে আমাকে 18 দিয়ে গুণ করতে হবে। 4 18 72 এর 2, হাতে হলো 7, 18 দোকানে 36 7 43, 43 এর 3, হাতে হলো 4, আর 3 18 54, 4 58, তাহলে 5832 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, এত এর মান কত দেওয়া রয়েছে, √7 প্লাস √9 ইন্টু √7 মাইনাস √9। তাহলে এটা হবে a প্লাস বি, এটা হবে a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a আমাদের √7 তার স্কয়ার
মাইনাস বি আমাদের √9 তার স্কোয়ার। তাহলে √7 এর স্কোয়ার করলে আমরা পাবো 7 আর √9 এর স্কোয়ার করলে আমরা পাবো 9। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো -2। অপশন ডি। 16 ও 40 এর তৃতীয় সমানুপাতি কত? তৃতীয় সমানুপাতি মানে ব্যাপারটা আমাদের বুঝিয়ে দিই। তিনটি পদ রয়েছে, তিনটি পদ যদি ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে a/b = b/c আমরা লিখতে পারি। আর এখানে c হলো আমাদের তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, আর b হলো মধ্য সমানুপাতি, এটা মনে রাখবে। তাহলে কার মান দেওয়া রয়েছে আমাদের? এত এত তৃতীয় সমানুপাতি বের করতে বলছে। তাহলে এটা হলো a, এটা হলো আমাদের b। তাহলে এর মান আমি বসাবো 16, বির মান বসাবো 40। তাহলে এখানে বির মান 40 আর সির মান বের করলেই তৃতীয় সমানুপাতি। কাটাকাটি করে দাও, আর দোকানে 16, 5 8 40, 2 দিয়ে কাটাকাটি করলে 20। তাহলে c = আমরা পাবো 100। তাহলে 100 হবে এই অঙ্কের সঠিক উত্তর। পরেরটা এভারেজ নির্ণয় করতে বলেছে। এভারেজ মানে টোটাল সাম করব, সাম করে যতগুলো সংখ্যা রয়েছে তাদের ভাগ করব। সংখ্যা কতগুলো আমাদের? 1 2 3 4 5, সাম করে 5 দিয়ে ভাগ করতে হবে। তার লক্ষ্য করো দেখি, টোটাল এখানে m কতগুলো রয়েছে? m 5টাই রয়েছে, 5m প্লাস সংখ্যাগুলো যোগ করো, 5 3 8, 8 6 14, 14 9 23, 23 আর 10 33 2 35। পাঁচটা সংখ্যা 5 দিয়ে ভাগ, তাহলে ভাগ করলে পরে 5 কমন যাবে, m + 7। আর এই নিচের 5 কাটাকুটি, তাহলে আমাদের সঠিক উত্তর হবে m + 7, অপশন এ। নিচের কোনটি √5 এবং √7 এর মধ্যে একটি মূল সংখ্যা? √5 কে যদি আমরা বর্গমূল করি তাহলে এটাকে অ্যাপ্রক্সিমেট এটা পাবো আমরা, বড় তো করা যায় না, অ্যাপ্রক্সিমেট 2.23 যে অমূল সংখ্যা। √7 এর বর্গমূল করলে অ্যাপ্রক্সিমেট আমরা পাবো 2.64। তাহলে দেখো 2.23 থেকে 2.64 এর মধ্যে কোনটা রয়েছে? একমাত্রই হবে অপশন সি, 2 সমস্ত 2/5। দেখো 2 এর চেয়ে বেশি। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, x = 5 এবং y = 2 হলে এতর মান আমাকে নির্ণয় করতে হচ্ছে। তাহলে এই টাইপের দিলে কোনো একটা ফর্মুলায় আমাকে যাবেই এই এক্সপ্রেশনটা, সেটাই তোমাকে লক্ষ্য রাখতে হবে, তাহলে অঙ্ক করলে অনেক ইজি হয়ে যাবে ব্যাপারটা। 40x² y, তাহলে এটাকে দেখো আমি কি লিখতে পারি? 16 কে 4x² তার হোল স্কয়ার, আর এটাকে মাইনাসটা এখানে নিয়ে আসলাম, আর 25y কে লিখতে পারি আমরা 5y তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার b স্কয়ার, তাহলে 2ab যাওয়ার সম্ভাবনা রয়েছে। 4x² × 5y, 4 দোকানে আর 5টা 40। দেখো 40x² মিললো, 25y² এখানে আর প্রথমেরটা এখানে। তাহলে এটাকে আমি একবারে লিখতে পারি 4x² - 5y তার হোল স্কয়ার। এখন ডাইরেক্ট মান পুট করো, x এর মান 5, তাহলে 5 5 25, 4 25 100, মাইনাস y এর মান 2, 5 দোকানে 10 তার হোল স্কয়ার। তাহলে 90² তাহলে 90 মানে কত? 9 9 81, 00 হবে আমাদের সঠিক অপশন এ। 14 সেমি এবং 7 সেমি ব্যাসার্ধের দুটি সমকেন্দ্রিক বৃত্তের মধ্যবর্তী বলয়াকার অংশের ক্ষেত্রফল কত? মানে দুটো বৃত্ত রয়েছে, এই যে একটার ব্যাসার্ধ 7 সেমি এবং বড়টা যে বহিঃব্যাসার্ধ রয়েছে তার ব্যাসার্ধ হলো 14 সেমি। এখন বলছে মাঝখানের মোশনে কতটুকু জায়গা রয়েছে, তার মানে এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করলেই আমরা মাঝখানে জায়গা পেয়ে যাব। এই হলো ফর্মুলা। তাহলে পাই একবারে আমি লিখতে পারি ফর্মুলা r1² - r2²। কেন নাকি বৃত্তের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো πr²। বড় বৃত্তের ব্যাসার্ধ r1, ছোট বৃত্তের ব্যাসার্ধ r2। পাই মানে 22/7, r1 মানে বড়টার 14² মাইনাস r2 মানে নিচেরটার ছোটটার 7²। বাস 22/7। তাহলে দেখো এটা a² - b² এর ফর্মুলা যাচ্ছে, তাহলে একবার যোগ একবার বিয়োগ হবে, যোগ করলে 21 আর বিয়োগ করলে 7। এই 7 7 কাটা, আমাকে 22 কে এখন 21 দিয়ে গুণ করতে হবে, আর গুণ করার তো দরকারই নেই, কারণ কি একটা অপশন লাস্টে 2 রয়েছে, 462। তে আমাকে গুণ করলে আমরা পাবো 462, হ্যাঁ ঠিকই আছে 462, অপশন সি। নেক্সট অঙ্ক, একটি 400 মিটার লম্বা ট্রেন এত কিলোমিটার/আওয়ার বেগে ভ্রমণ করছে, 600 মিটার দীর্ঘ সেতুটি পার হতে তার কত সময় লাগবে? তাহলে 400 মিটার ট্রেন আর এত মিটার দীর্ঘ, তাহলে একটা ট্রেন যখন একটা সেতুকে পাস করে, মনে রাখতে হবে ট্রেন প্লাস সেতু দৈর্ঘ্য দুটোকেই আমাকে নিতে হবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 400, আর সেতুর দৈর্ঘ্য আমাদের 600। এটা হলো মিটারে পেলাম, তাহলে আমাদের পাবো হলো 1000 মিটার। এটা গেল আমাদের ডিস্টেন্স বাই গতিবেগ মানে টাইম। আমাদের গতিবেগটা হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার, একে মিটার/সেকেন্ডে আনতে হবে। মিটার/সেকেন্ডে আনতে গেলে কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে আনতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। এই তাহলে এখন কিসে বের হবে? কত সময় লাগবে? টাইম মানে সেকেন্ডে বের হবে অ্যান্সার। তাহলে
1000, তাহলে 18 উপরে যাবে আর নিচে থাকবে 5 × 60। এটা কাটাকাটি করো, 5 দিয়ে কাটাকাটি করলে আমরা পাবো 20, 5 × 100, 6 দিয়ে 3, 3 × 60, 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড মানে হলো 1 মিনিট। অপশন সি। 81 এবং 85 এর গসাগু যদি এত আকারে প্রকাশ করা হয় তবে এম এর মান কত? মানে 81 আর 85 গসাগু করতে হবে। তাহলে 81 আর 85 গসাগু কি? গসাগু একটুই বললাম, সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে দুটোকে ভাগ যাবে সেটাই হবে গসাগু। তাহলে সবচেয়ে বড় সংখ্যা 17। দেখো 17 দিয়ে একেও ভাগ করলে মেলে 51 কে, আর 85 কেও মেলে সবচেয়ে বড়, তাহলে 17ই হবে এদের গসাগু HCF। তাহলে 17 হলো গসাগু। এই গসাগুর ভ্যালুই দেওয়া রয়েছে 51m - 85। এখন এখান থেকে আমরা যখন 17 কমন যায়, তাহলে 17 যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে 3m - 517 85, এই 17 কাটা। ক্লিয়ার? দেখি যাক তাহলে m এর মান কত? 17, তাহলে কাটাকাটি গেলে এটা 1 হয়ে যাবে। তাহলে 1 আর -5 টাই বেশি আসছে, +5 = 3m। তাহলে m পাবো আমরা 5 একে 6, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। অপশন বি। একটি সংখ্যাকে প্রথমে 5% কমানো হলো, তারপর 5% বাড়ানো, তবে সংখ্যাটির কি পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পাবে? এই জন্য এই টাইপের অঙ্কদের আমাকে এই ফর্মুলা ব্যবহার করব, a + b + ab/100। তাহলে প্রথমে কি বলছে? কমানো হলো, এই জন্য চিহ্ন দাও মাইনাস। তারপরে কি 5% বাড়ানো হলো, তাহলে +5, প্লাস মাইনাসে মাইনাস, 5 × 5 = 25/100। এটা তো কাটাকাটি যাবে, তাহলে 0.25। সামনে চিহ্নটা কি? মাইনাস, মানে হ্রাস পেলো 0.25 হ্রাস। তাহলে অপশন এ। একটি ট্যাঙ্কে দুটি অন্তর্নয়ী রয়েছে এ ও বি, যথাক্রমে এত ঘন্টা এটি পূরণ হয়। তাই বহি সি 12 ঘন্টা সেটি খালি করে, তবে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে এ হলো পূর্ণ করে, আর বিও হলো পূর্ণ করে, আর সি খালি করে। তাহলে এর সময় লাগে 15 ঘন্টা, বির লাগে 20 ঘন্টা, আর সির লাগে 12 ঘন্টা। তাহলে আমাদের টোটাল ইউনিট কাজ বের করতে হবে। টোটাল ইউনিট কাজ হবে 60। প্রত্যেকের এফিসিয়েন্সি বের করে নাও। টোটাল ইউনিট কাজকে যদি আমরা টাইম দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের এফিসিয়েন্সি 4 × 60, 3 × 60, 5 × 60। তাহলে এই দুটা ভর্তি আর এটা খালি। তাহলে আলটিমেট এফিসিয়েন্সি কত? 4 × 3 = 60, হাতের থেকে 5 বিয়োগ 2। 2 হলো টোটাল আলটিমেট এফিসিয়েন্সি। কিন্তু আমাকে কি বের করতে হবে? টাইম। তাহলে টাইম = টোটাল ইউনিট কাজ বাই টোটাল এফিসিয়েন্সি। টোটাল ইউনিট কাজ হলো আমাদের 60 আর এফিসিয়েন্সি আলটিমেট 2। তাহলে 30 হবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি। এ ও বি একসাথে 9 দিনে একটি কাজ করে, বি ও সি 12 দিনে শেষ করে, এ ও সি 18 দিনে শেষ করে, এ বি সি কাজটি কত দিনে শেষ করবে? তাহলে এ + বি কাজটি করে 9 দিনে, বি ও সি কাজটি একসাথে করে 12 দিনে, এ ও সি কাজটি করে একসাথে 18 দিনে। একই টাইপের অঙ্ক, টোটাল ইউনিট কাজ বের করে নাও। তাহলে এলসিএম হবে 36। তাহলে এফিসিয়েন্সি কত? 4 নং 36, 3 12 36, 18 দোকানে 36। তাহলে টোটালটা যদি আমি সাম করি তাহলে দেখো সবগুলো দুটো দুটো করে রয়েছে, 2a b c। তাহলে এই পাশেও আমাকে এফিসিয়েন্সি সাম করতে হবে, 4 3 7 2 9। কিন্তু আমার দরকার কি? খালি a + b + c এর এফিসিয়েন্সি। তাহলে a + b + c এর এফিসিয়েন্সি কত হবে? তার সঙ্গে 2 গুণ, তবে 2 দিয়ে ভাগ করে দাও, 9/2। এটা হলো এফিসিয়েন্সি। এখন তিনজনের আমাদের টাইম বের করতে হবে। টাইম = পূর্বেই শিখলাম টোটাল ইউনিট কাজ বাই টোটাল এফিসিয়েন্সি। 9/2 ভাগ করতে হবে, 9/2 যদি ভাগ করি 2 যাবে উপরে, 9 থাকবে নিচে, 4 নং 36, 4 দোকানে। অপশন সি। পুরো তালিকা থেকে কতজন ছাত্র 11 শ্রেণীতে পাস করেছে তা তোমাকে বের করতে হবে। 11 শ্রেণীতে পাস, তাহলে 11 মানে আমাদের ইংরেজির কথা বলা হয়েছে। তার মানে 11 40% পাস করে, তাহলে ফেল করে কত পার্সেন্ট? তার টোটাল যদি 100% হয়, 40% পাস করে, তাহলে 20% ফেল করবে। এই 20% মানে অনুত্তীর্ণের সংখ্যা দেওয়া রয়েছে সংখ্যার আকারে, আর পার্সেন্টেজে 20%। তাহলে আমি বলতে পারি 20% এর ভ্যালু 360। কিসের মান বের করতে বলছে? পাশেরটা বের করতে বলছে, তাই তো। পাস আমাদের কত? 40%। তাহলে 20% এর ভ্যালু 360, আর 40% এর ভ্যালু কত হবে? এই তো অঙ্ক। 20% কি জানি তো, দাঁড়াও একটু লক্ষ্য করে নেই। একটি শ্রেণীতে পাশের হলো 40% পাস করেছে। আচ্ছা একটু ভুল হয়ে গেছে, 40% যদি পাস করে তাহলে ফেল হবে 60%। ঠিক আছে, এখানে 40 এর সাথে যোগ করলে 100, তাহলে এখানে আমাকে লিখতে হবে 60। তাহলে 60% এর ভ্যালু 360, তাহলে 1% এর ভ্যালু কত হবে? 6। আমার দরকার কি? 40% এর ভ্যালু, 40% মানে পাস। পাসই আমাকে বের করতে বলছে। 4 6 24, 240। অপশন ডি।
প্রদত্ত তালিকা থেকে 3টি ক্লাস রয়েছে, দশম, একাদশ এবং দ্বাদশ। 5টি বিষয়ে মোট উত্তীর্ণ ছাত্রদের সংখ্যার মোট অকৃতকার্য ছাত্রের সংখ্যার অনুপাত কত, অনুপাত কি তা আমাকে লিখতে বের করেছে। গেল। তাহলে দেখো এখানে সবগুলো কি দেওয়া রয়েছে, আর এখানে অনুত্তীর্ণ ছাত্র এখানে দেওয়া রয়েছে। ক্লিয়ার? তাহলে এখানে বলছে অকৃতকার্য ছাত্রদের অনুপাত কত মোট। আচ্ছা, ছাত্রদের পাস করেছে কত, 65%, তাহলে ফেল করেছে কত হবে, এত পার্সেন্ট পাস, আর পাসের ভ্যালু দেওয়া রয়েছে 105, তাহলে এত পার্সেন্ট ফেলের ভ্যালু, তাহলে পাস করবে তাহলে কত, পাস হলো এত, তাহলে ফেল হবে 35। ক্লিয়ার? এখানে 80% পাস, তাহলে ফেল হবে 20। এখানে 40% পাস, তাহলে ফেল হবে আমাদের কত, 60। এখানে 75% পাস, তাহলে ফেল হবে আমাদের 25। এখানে 50% পাস, তাহলে ফেল হবে 50%। তাহলে 35% এর ভ্যালু দেওয়া রয়েছে 105, তাহলে 35% এর ভ্যালু 105, তাহলে 1% এর ভ্যালু কত হবে, 105/35। আমাদের পাশেরটা বের করবো, তাহলে 65% এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 5 7 35, 5 13 65, 7 দিয়ে কাটাকাটি করলে 7 15 105, 15 দিয়ে গুণ করো, 3 15 45 এর 5, 3 15 45 এর 5, 15 কে 15 আর 4 19, 195, এটা হলো 5 বেরোচ্ছে, 195। গেল প্রথমেরটা। পরেরটা একইভাবে করবো। তার মানে কি আমাদের ফেল দেওয়া রয়েছে, 20% এর ভ্যালু 120, তাহলে 20% যদি 120 হয়, তাহলে 1% এর ভ্যালু কত, 6, আর 80% এর ভ্যালু কত, 480। তারপরে কি বলেছে, 60% এর ভ্যালু 360, তাহলে 1% এর ভ্যালু কত হবে, 6, আর 40% এর ভ্যালু কত, 240। 25% এর ভ্যালু আমাদের 100, তার দরকার কি, তাহলে 1% এর ভ্যালু কত আমাদের 4, তাহলে 75% এর ভ্যালু কত হবে, 4 কে 75 দিয়ে গুণ, 4 5 20 0, 4 7 28 2 30, 300। গেল। 50% এর ভ্যালু 50 সমান সমানই হবে, তার মানে এটা হবে 110। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের এখানে বের করি কতজন অনুত্তীর্ণ হয়েছে, টোটাল সংখ্যাটা আগে বের করে নিই। তাহলে যোগ করতে হবে আমাকে, যোগ করলে কত হয়, 5 5ই, তারপরে 6 2 8 একে 9, যে 9, 5 5ই, 6 2 8 একে 9, আর 1 2 3 2 5 আর 2 7, 7 9 5। এবার পাশের গুলো আমরা বের করি যোগ করে, তাহলে 5 5ই বসবে। ক্লিয়ার? তাহলে 8 9 17, 17 4 21, 21 আর একে 22, 22 এ 2, হাতে হলো 2 রয়েছে, তাহলে 4 একে 5, 2 7 3 10, 11 12 13, 1325। গেল। এটা আমাদের হাতে থাক, এটা দরকার নেই আমাদের। এখন আমাকে বের করতে কি বলেছে, এদের অনুত্তীর্ণ কত, অনুপাত কত আমাকে বের করতে হবে, এই দুটো অনুপাত। তাহলে প্রথমে কি রয়েছে, পাস আর আমাদের ফেল। পাশে দেওয়া রয়েছে 1325, আর ফেলে হলো 795। 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে, দেখো 5 দোকানে 10, 13 থেকে 10 গেলে 3, 5 6 30, 2, 5 5 25। ক্লিয়ার? এটাকে 5 দিয়ে যায়, 5 কে 5, 7 থেকে 5 গেলে 2 29, 5 5 25, 4 45, 5 9 45। আমাকে কোনটা মিলছে দেখো, 265:159, এটাই হবে সঠিক। নেক্সট কি বলেছে, প্রদত্ত তালিকাতে কোন দুটি বিষয়ে উত্তীর্ণ ছাত্রীর সংখ্যা সর্বাধিক। উত্তীর্ণটা বের করতে বলছে। দেখো আগের ক্যালকুলেশন ডাটা এখানে আমাদের প্রয়োজন হবে, পরীক্ষা যদি এই টাইপের অঙ্ক দেয় তুমি ডাটাগুলো ঠিক করে লিখবে, কারণ ওই ডাটা দিয়ে এই অঙ্কটা আমাকে করতে হবে। এই জন্য আমি পিছন থেকে দেখে নিচ্ছি যে পাসগুলো কত ছিল, তো বের করে ফেলেছি আমরা। পাসগুলো কত ছিল, 195, 480, 240। তাহলে 195, 480, 240। আরেকবার দেখে নিই, সেটা হবে 300 আর 110, 300 110। এবার তুমি হিসাব করা শুরু করো, প্রত্যেকটাই তোমাকে চেক করতে হবে কোনটা সর্বাধিক, সেটাই হবে অ্যান্সার। প্রথমে কি করছে, মনোবিজ্ঞান আর গণিত চেক করতে বলেছে। মনোবিজ্ঞান মানে আমাদের এই যে 12তে, মনোবিজ্ঞান আর গণিত, গণিত হলো এই প্রথম, এই দুটোকে আমি চেক করতে হবে। তাহলে মনোবিজ্ঞান আর গণিত, তাহলে গণিতে রয়েছে 195, আর মনোবিজ্ঞানে 300, ক্যালকুলেশন করলে আমরা পাবো 495। এটা আমাদের কি, মনোবিজ্ঞান আর গণিত। প্রত্যেকটাই তোমাকে চেক করে দেখতে হবে, এটা নাহলে হবে না। লাইফ সায়েন্স আর এবার কি, মনোবিজ্ঞান। এবার দেখো মনোবিজ্ঞানে কত রয়েছে, মনোবিজ্ঞানে 300। লাইফ সায়েন্সে কত সেটা দেখে নাও, লাইফ সায়েন্সে
মনোবিজ্ঞানে হলো আমাদের 300, আর লাইফ সায়েন্সে হলো আমাদের 110। তাই যোগ করে দাও, 0 0 1 1 3 1 4, 410 গেল। এবার হিন্দি আর গণিত, হিন্দি আর গণিত, হিন্দিতে কত সেটা লক্ষ্য করো, হিন্দিতে 480 আর গণিতে 195। তাহলে 5 5 8 9 17, 4 1 5 1 6, 675 গেল। লাস্ট হলো মনোবিজ্ঞান আর হিন্দি, মনোবিজ্ঞান আর হিন্দি। মনোবিজ্ঞানে কত 300, আর হিন্দিতে কত সেটা দেখো 480। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, 4 3 7 7 8 0। সবচেয়ে বড় কোনটা, লাস্টেরটা, এটাই হবে অ্যান্সার, মনোবিজ্ঞান হিন্দি। এই হবে আজকের ক্লাসে এই 34খানা অঙ্ক ছিল, 34খানা অঙ্ক আমরা করিয়ে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাসটি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।